আমি মমতা ব্যানার্জি ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। তৃতীয়বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রক্ষা করিব। 2011 আমি মমতা ব্যানার্জি ঈশ্বরের নামে শপথ করিতেছি 2016 শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকপট শ্রদ্ধা ও নিষ্ঠা পোষণ করিব। এবার 2021 আমি মমতা ব্যানার্জি ঈশ্বরের নামে শপথ করিতেছি। টানা তৃতীয়বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনের থ্রোন রুমে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বুধবার সকাল 10:10 নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বেরোন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল 11:15টায় রাজভবনের থ্রোন রুমে শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রোটোকল মেনে রাজ্যপাল শপথ বাক্য পাঠ করানোর পর নির্দিষ্ট নথিতে সই করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ নিয়েই তিনি জানান মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর অগ্রাধিকার কোভিড পরিস্থিতির মোকাবিলা। আমাদের ফার্স্ট প্রায়োরিটি কোভিডকে কন্ট্রোল করা। ভয়ঙ্কর করোনা পরিস্থিতিতে এবারের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল একেবারেই অনাড়ম্বর। আমন্ত্রিত ছিলেন 50 জন। শপথ গ্রহণের সময় উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোট কুশলী প্রশান্ত কিশোর, সুব্রত মুখোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফেরহাদ হাকিম, অভিনেতা সাংসদ দেব, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বুধবারের শপথ অনুষ্ঠানে বিরোধী দলের নেতাদের মধ্যে প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি বিধায়ক মনোজ টিগ্গাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে প্রদীপ ভট্টাচার্য ছাড়া কোনো বিরোধী নেতাই রাজভবনে যাননি। শপথে আমন্ত্রণ জানানো হয়েছিল বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কেও, তিনিও রাজভবনে যাননি। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। জবাবে তাঁকে ধন্যবাদ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লিখেছেন, পশ্চিমবঙ্গের স্বার্থে আমিও কেন্দ্রের সহযোগিতা চাইব। অতিমারি মোকাবিলা সহ অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলা করে কেন্দ্র রাজ্য সম্পর্কে নতুন মাইলস্টোন তৈরিতে আমি পূর্ণ সহযোগিতা করব। শপথ গ্রহণ শেষে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানান রাজ্যপালও। Chief Minister Mamata Bandyopadhyay for her third term. I have every hope the Chief Minister, my younger sister, would rise to the occasion. It is not usual for a person to get a third term in a row, and I am sure she would do it. রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে নবান্ন পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। সালের 20 মে প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে রাজভবনে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2016 সালের 27 মে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শপথ নেন রেড রোডে। রাজ্যের বিরোধী দলগুলি শপথ গ্রহণ অনুষ্ঠানে না গেলেও উপস্থিত ছিলেন অরবিন্দ কেজরিওয়াল, লালু প্রসাদ যাদব, ফারুক আবদুল্লার মতো বিরোধী নেতারা। শপথ গ্রহণ অনুষ্ঠানে এসেছিলেন তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। কোভিড আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় ইনিংসের শপথ গ্রহণ অনুষ্ঠান আবার ফিরল রাজভবনে। আমি মমতা ব্যানার্জি ঈশ্বরের নামে শপথ করিতেছি। বুধবার রাজভবনে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর রবিবার অর্থাৎ 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে শপথ নেবেন মন্ত্রিসভার বাকি সদস্যরা। নবান্ন সূত্রে খবর, এবারের মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী প্রতিমন্ত্রী মিলিয়ে মোট 41 জন থাকতে পারেন। মন্ত্রিসভায় পুরনোদের পাশাপাশি বেশ কিছু নতুন মুখও দেখা যেতে পারে। নবান্ন সূত্রে জানা গেছে, ফের মন্ত্রী হতে পারেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, ফেরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত বসু, ব্রাত্য বসু, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, তাপস রায়। 5 বছর পর বিধানসভা ভোটে জিতে ফের মন্ত্রিসভায় ঠাঁই মিলতে পারে প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্রর। এছাড়াও আবারও মন্ত্রী হতে পারেন জাভেদ খান, মলয় ঘটক, সৌমেন মহাপাত্র, অরূপ রায়, নির্মল মাঝি, চন্দ্রনাথ সিনহা
ইন্দ্রনীল সেন। 2011 সালে রাজ্যের সেচমন্ত্রী হয়েছিলেন তৎকালীন কংগ্রেস বিধায়ক মানস ভূঁইয়া। এবার তৃণমূলের টিকিটে জিতে ফের মন্ত্রী হতে পারেন সবংয়ের বিধায়ক উজ্জ্বল বিশ্বাস, স্বপন দেবনাথ, সুব্রত সাহা মন্ত্রী হতে পারেন। হুগলি জেলার দুই বিধায়ক তপন দাশগুপ্ত ও স্নেহাশিস চক্রবর্তীর মধ্যে কেউ একজন মন্ত্রী হতে পারেন। অন্যদিকে বাঁকুড়া জেলার দুই জয়ী প্রার্থী অরূপ চক্রবর্তী এবং জ্যোৎস্না মান্ডির মধ্যে একজনের ভাগ্যের শিকে ছিঁড়তে পারে। এবারই প্রথম হুগলির পান্ডুয়া আসনটি সিপিএম এর থেকে ছিনিয়ে আনতে পেরেছে তৃণমূল। পুরস্কার স্বরূপ এই কেন্দ্র থেকে জয়ী রত্না দে নাগ মন্ত্রী হতে পারেন। মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে বাম আমলের খাদ্যমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর। মন্ত্রিসভায় ঠাঁই মিলতে পারে গোলাম রব্বানী, আব্দুল করিম চৌধুরী, বিপ্লব মিত্র, বীরবাহা হাঁসদা, আব্দুল গনি, শওকত মোল্লা, মানিক ভট্টাচার্যের। সাবিত্রী মিত্র অথবা সাবিনা ইয়াসমিন মালদার এই দুই নেত্রীর মধ্যে একজন ফের মন্ত্রী হতে পারেন। নবান্ন সূত্রে আরও জানা গেছে, প্রথমবার নির্বাচনে লড়াই করে জয়ী প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির মন্ত্রী হতে পারেন। রাজ্যের প্রাক্তন মুখ্য কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারিও সম্ভাব্য মন্ত্রী তালিকায় রয়েছেন। এদিকে বৃহস্পতি ও শুক্রবার বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার। 8 তারিখ স্পিকার পদে নির্বাচন। বুধবার রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানেও উঠে এলো ভোট পরবর্তী অশান্তির প্রসঙ্গ। আর সেই সূত্র ধরে তৃতীয় তৃণমূল সরকারের প্রথম দিনই ফিরে এলো মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের দ্বৈরথের ছায়া। কোথাও কোথাও ইলেকশনের পরে কিছু স্পোরাডিক ইনসিডেন্ট হয়। আমি আজ থেকে ল অ্যান্ড অর্ডার ট্যাকেল করব এবং কঠোর হস্তে আমি এগুলো মোকাবিলা করব। Words are no substitute for action. But she said she was not in chair. Examine it. Who is in chair? She is in chair. When was Model Code of Conduct lifted? যারা বিক্ষিপ্তভাবে বাংলাকে অশান্ত করতে চাইছে তাদেরকেও কঠোরভাবে দমন করা হবে। রাজ্যপাল সে ব্যাপারে রাজ্যকে সাহায্য করা উচিত, সমালোচনা করে অবস্থাকে জটিল করা তার কাজ না। বুধবার শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতে রাজভবনে তৃণমূল নেতাদের সঙ্গে হাসি মুখে কথা বলতে দেখা যায় রাজ্যপালকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধে হাত রেখে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। কথা বলেন তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে। আর শপথ শেষে ছোট বোন বলে সম্বোধন করেও মমতা বন্দ্যোপাধ্যায়কে তার দায়িত্ব মনে করানোর চেষ্টা করেন রাজ্যপাল। I have every hope the Chief Minister, my younger sister, would rise to the occasion. It is not usual for a person to get a third term in a row, and I'm sure she would do it. There are occasions when a state faces a crisis. We have to rise above partisan interests. পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ও মুখের ওপর সাফ জানিয়ে দেন, এতদিন প্রশাসনের রাশ তার হাতে নয়, নির্বাচন কমিশনের হাতে ছিল। আমি আজকে এক্ষুনি শপথ নিলাম। এর আগে আপনারা জানেন ইলেকশন কমিশনের আন্ডারে 3 মাস এই গভর্নমেন্টের পুলিশরা সবাই কাজ করেছে। সুতরাং কিছু কিছু স্পোরাডিক ইনসিডেন্ট হয়েছে। বুধবার সকাল 11:15 নাগাদ রাজভবনে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল। আমি মমতা ব্যানার্জি ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব। এরপর একসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল। ভোট পরবর্তী অশান্তি বন্ধ করতে সেখানে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি অ্যাপিল করব, কেউ যেন কারো প্রতি প্রতিহিংসা পরায়ণ আচরণ না করে। সব রাজনৈতিক দলের কাছে আবেদন করব যে সবাই শান্তি বজায় রাখুন, শৃঙ্খলা বজায় রাখুন, সংহতি বজায় রাখুন। বাংলা কিন্তু কোনো অশান্তি পছন্দ করে না এবং আমি নিজেও করি না। আমি প্রত্যেককে বলবো, প্লিজ টেক প্রপার কেয়ার যাতে কোনো ভায়োলেন্স কোথাও না হয়। আর যদি কেউ অশান্তি করে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে আমি কিন্তু পেছপা হব না, কারণ আমি শান্তির পক্ষে এটা বলতে চাই। সেটা ওনার পার্টিকে উনি বলুন, নিজের পার্টির লোকেদের আমি গুন্ডাদেরকে সামলান, এটা মানুষ দেখতে চায়। উনি কি বলছেন কি যায়। মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের এই দ্বৈরথ অবশ্য একেবারে নতুন নয়। রাজ্যপাল হওয়ার পর থেকে নানা ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা করেছেন জগদীপ ধনখড়। রাজ্যপালের জেলা সফর থেকে কেন্দ্রের প্রকল্প রাজ্যে কার্যকর না হওয়া, আইন শৃঙ্খলা থেকে করোনা পরিস্থিতি, নানা ইস্যুতে বারবার সংঘাতে জড়িয়েছে নবান্ন এবং রাজভবন। শিক্ষা নিয়ে চিঠি চালাচালি ঘিরেও দুপক্ষের টানাপোড়েন চরমে উঠেছিল।
সংবিধান কোট করে এই পত্রাঘাত 5 পাতার যেটা একেবারে ছত্রে ছত্রে তীক্ষ্ণ তথ্য সমৃদ্ধ আক্রমণ, কি বলবেন কেন এটার প্রয়োজন হলো? এই সংঘাত অনিবার্য ছিল পার্থদা? না, প্রথম কথা এটাকে সংঘাত হিসেবে দেখাটা আর বোধহয় ঠিক হচ্ছে না। উনি একতরফাভাবেই নানা বিষয়ে কথা বলছেন। মুখ্যমন্ত্রীকে যে ভাষায় উনি চিঠি লিখছেন এবং যে ভাষায় তিনি পরপর রাজভবনের এই চেয়ারটিকে ব্যবহার করছেন যে কায়দায়, সেটা আমার কাছে খুব অবাকই লেগেছে। আমার এই ছোট্ট সংসদীয় জীবনে বহু রাজ্যপালের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবার অভ্যেস আছে। তাতে দেখে বুঝেছি যে ভাষা প্রয়োগ করা, ভাষা তো মানুষের মনে আশা জাগায়। উনি ভাষাটাই এমনভাবে ব্যবহার করছেন যা বিদ্ধ করছে আমাদের সংবিধানকে, যা বিদ্ধ করছে আমাদের মতন মানুষদেরও। বাবা আম্বেদকরের কথার উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। এটা এই কারণেই উল্লেখ্য, যেটা প্রথমেই আপনাদের বলে রাখা ভালো, যে যেহেতু দুটো নির্বাচিত প্রতিনিধি মাথার উপরে থাকতে পারে না, তাই একজন নির্বাচিত প্রতিনিধি জনতার দ্বারা নির্বাচিত, তিনি মুখ্যমন্ত্রী, আর অপরজন রাষ্ট্রপতি দ্বারা মনোনীত, তিনি রাজ্যপাল। সরকারিয়া কমিশন যে কথা বলেছে আপনারা নিজেরাই বললেন, আমি নতুন করে বলতে চাই না। বাবা আম্বেদকর যখন বলেছিলেন, আপনারা উল্লেখ করেছেন 31শে মে 1949-এর কথা, সেখানে কিন্তু স্পষ্ট বলেছিলেন যে কেন নির্বাচিত থাকা উচিত হবে না, কারণ তাহলে আপনার স্বার্থের সংঘাত ঘটবে। এবং সেই কারণে একজন মনোনীত, একজন নির্বাচিত, এবং যিনি নির্বাচিতভাবে প্রদেশ চালাবেন তার কাজে কখনো ইন্টারফেয়ার করা যাবে না। উনি 4 পাতার চিঠি দিলে খুশি হন, 4 লাইনের চিঠি দিলে উনি ব্যথা পান। তাহলে কোন ভাষায় কি করলে উনি খুশি হন তা জানি না। ওই চিঠির মধ্যে দেখুন, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠিটা বলেছেন, কিন্তু রাজ্যপাল মহোদয় যে চিঠিটা দিয়েছেন, বা সকাল 7টার সময় তার কেটে টেলিফোন SMS করছেন, এটা কি সংবিধানের কোন ধারায় এটাকে মনে হয় যে এটা খুব একটা সুখকর পরিস্থিতি? আমি এখনও মনে করি রাজ্যপাল মহোদয় তার দায়িত্ব পালন করুন, তিনি সকলের হয়ে কাজ করুন, কিন্তু অযথা এই দুঃসময় তিনি সমস্যা তৈরি না করে সমাধান সূত্রের দিকে এগোন এবং পরামর্শ দিন, ঝগড়া না করে। রাজনীতিতে ঢুকবেন না। উনি তো নির্বাচিত প্রতিনিধি এখন নন, যখন হবেন হবেন। উনি প্রথিতযশা আইনজীবী। কোর্ট চত্বরে যেটা চলতে পারে, রাজনীতির অঙ্গনে যেটা চলতে পারে, রাজভবনের চেয়ারে বসে সেটা বোধহয় মানায় না। মাননীয় মুখ্যমন্ত্রী তার চিঠিতে লিখছেন, যেটা পার্থবাবু উল্লেখ করছেন, ইউ অ্যাপিয়ার টু বি ফরগটেন দ্যাট আই এম দ্য ইলেক্টেড চিফ মিনিস্টার অফ আ প্রাউড ইন্ডিয়ান স্টেট। ইউ সিম টু হ্যাভ ফরগটেন দ্যাট ইউ আর আ নমিনেটেড গভর্নর। একেবারে মনোনীত রাজ্যপাল এবং নির্বাচিত মুখ্যমন্ত্রী, দুটোর মধ্যে ফারাক করছেন এবং দুজনের দায়িত্ব আলাদা, কর্তব্য আলাদা, এটা মনে করিয়ে দিচ্ছেন। সায়ন্তন বসু, আপনি ঠিকই বলেছেন। গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো পদাধিকারী, কোনো সরকার, কোনো সংস্থা, তার প্রত্যক্ষ দায়িত্ব থাকে জনগণের ওপরে। আমি মুখ্যমন্ত্রীর এই কথা 100% সমর্থন করি, কিন্তু একইভাবে আমাদের রাজ্যের সাংসদরা এই দুর্যোগের মধ্যে যখন তারা নির্বাচিত হয়েছেন যে মানুষগুলোর ভোটে, সেই মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াতে চান, মানুষগুলোর পাশে দাঁড়াতে যান, তখন তাদেরকে এই সরকারের পুলিশ প্রশাসন আটকাচ্ছে। তাহলে নিয়মটা দুজনের ক্ষেত্রেই খাটে। রাজ্য সরকার যেমন গণতান্ত্রিকভাবে নির্বাচিত, ইলেক্টেড, তেমন এমপিরাও ইলেক্টেড। 49 সালের আম্বেদকরজির ভাষণের যে অংশ বারবার বলা হচ্ছে, গোপালকৃষ্ণ গান্ধী যখন বাংলার রাজ্যপাল ছিলেন, তখন সে কথা মনে ছিল না? গোপালকৃষ্ণ গান্ধীর কাছে বারবার যাওয়া হয়েছে, তাকে গিয়ে বলা হয়েছে আপনি ইন্টারভিন করুন। বাংলার রাজভবন সেদিন সক্রিয় ছিল, সিআরপিএফকে আনা হয়েছিল। আমার আজও মনে আছে, এবিপি আনন্দের পর্দায় দেখানো হয়েছিল নন্দীগ্রামের কাছে রেয়াপাড়ায় যখন এই সিআরপিএফকে আটকে দেওয়া হয়, তখন গোপালকৃষ্ণ গান্ধীর শরণাপন্ন হয়েছিলেন তৎকালীন তৃণমূল নেতৃত্ব, যে আপনি সিআরপিএফকে রেয়াপাড়া থেকে বেরোনোর ব্যবস্থা করে দিন। আজকে ভুলে গেলে চলবে না।
এনার আগে ধনকর সাহেবের আগে বাংলার রাজ্যপাল ছিলেন আরেকজন স্বনামধন্য লয়ার, তার নাম কেশরীনাথ ত্রিপাঠী। কেশরীনাথ ত্রিপাঠীকে বসিরহাট দাঙ্গার পরে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন নবান্নের অলিন্দে দাঁড়িয়ে? আপনারা দেখিয়েছেন যে আমাকে জীবনে প্রথমবার কেউ থ্রেট করলো, আমাকে জীবনে প্রথমবার কেউ ফোনের মাধ্যমে ধরনের কথা বললো। আজকে আমি প্রশ্ন করতে চাই, রাজ্যপাল ধনকর কি চিঠিতে কোন অপশব্দ লিখেছেন, কোন আনকনস্টিটিউশনাল ওয়ার্ড লিখেছেন, কোন ফ্রেজ লিখেছেন যেটা আপত্তিকর, সেটা পরিষ্কার করে বলা হোক যে এই শব্দ, এই শব্দবন্ধনী, এই বাক্যতে আপত্তি আছে। বাংলার সরকার চলে রাজ্যপালের নামে, সাংবিধানিক প্রধান তিনি, সংবিধানকে রক্ষা করার দায়িত্ব তার। বুধবার শপথের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল। সেখানে মুখ্যমন্ত্রীর বক্তব্য শেষ হতেই মাইক হাতে তুলে নেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি ছত্রে ছত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার দায়িত্ব মনে করানোর চেষ্টা করেন। I express hope and expectation that governance will be according to Constitution and rule of law. I have been in touch with the Honorable Chief Minister. She has taken steps when I indicated to her. Our first priority is we must bring end to this senseless violence, horrendous violence that has affected society at large. Post-poll violence, if it is retributive, is antithetical to democracy. I have every hope that the Chief Minister, on urgent basis, will take all steps to restore rule of law. এরপর রাজ্যপাল মাইক রাখার চেষ্টা করতে তা হাতে তুলে নেন মুখ্যমন্ত্রী। তারপর বক্তব্য রাখতে গিয়ে তিনি ভোট পরবর্তী অশান্তির জন্য ঘুরপথে দায়ী করেন বিজেপিকে। কোনো পলিটিক্যাল পার্টি যেখানে জিতেছে সেখানে অত্যাচার বেশি করছে, সেখানে আমরা দেখে নেব যাতে কোনো রকম কেউ যাতে এখান থেকে রেহাই না পায়। Who is divisive? A leader who has been elected, आज शपथ ली है, मैं ईश्वर की शपथ लेता हूं कि मैं पूरे हाजिर नाजिर से बंगाल की रक्षा करूंगी। वो कहने लगी बीजेपी और कांग्रेस और टीएमसी। दिस इज हर थिंकिंग। ऐसा नेतृत्व बंगाल का नेतृत्व कर रहा है जो आज दिन भी, अभी भी इतनी छोटी सोच। शी हैज टू टेक द रिस्पॉन्सिबिलिटी ऑफ द होल स्टेट, बट शी अभी 24 घंटे नहीं हुए शपथ लेने के और ये डिविजिव फोर्सेस अपने आप शुरू कर दिया आपने। রাজনৈতিক খুনোখুনি, রাজনৈতিক যে সন্ত্রাস, সেটা তৃণমূলের একটা ইউএসপি, সেটা তাদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। এই বিগত দুদিনে যে রাজনৈতিক হিংসা হয়েছে, আজকে আবার উনি যে অসত্য কথা শপথ নেওয়ার পরেই বললেন, সেটা কেউ বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না। এবং উনি যদি মনে করেন যে এইভাবেই চলবে, তাহলে দেখা যাক। রাজভবন থেকে নবান্নে ফিরেই মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ উচ্চপদস্থ আমলা এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও ভোট পরবর্তী হিংসা বন্ধ করতে কড়া বার্তা দেওয়ার পাশাপাশি ফের ঘুরপথে বিজেপিকে নিশানা করেন তিনি। কোনো রকম কোনো ইনসিডেন্ট টলারেট হবে না, এবং যদি কেউ কোনো ইনসিডেন্ট করে, বিশেষ করে আমি দেখতে পাচ্ছি লক্ষ্য করে যে জায়গাগুলোতে বিজেপি জিতেছে বেশিরভাগ, সেই জায়গাগুলোতে কিন্তু অত্যাচার হচ্ছে। আপনারা যদি ব্ল্যাক স্পট হিসেবে দেখেন, এবং যখন অত্যাচারটা হয়েছে তখনও এটা ইলেকশন কমিশনের আন্ডারে ছিল, আমার আন্ডারে ছিল না। আজ 3 মাস ধরে পুরো ডিটেরিয়েট করেছে সিচুয়েশনটা, এবং তাতেও স্পরাডিক কয়েকটা ইনসিডেন্ট হচ্ছে, সব কিন্তু সত্য নয়। অনেকগুলো আমরা বের করেছি যেগুলো হচ্ছে ফেক। বিজেপি সমস্ত পুরনো ইনসিডেন্টগুলো ফেক ইনসিডেন্ট হিসেবে লোককে দেখাচ্ছে। আমি সবাইকে আবেদন করে বলবো বিজেপি ফেক ইনসিডেন্টে বিশ্বাস করবেন না। দু একটা ইনসিডেন্ট যেটা ঘটেছে স্পরাডিক, আমি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির কাছে আবেদন করব যে প্লিজ স্টপ অল দিস। না, আমি যাচ্ছি না। আমাদের কর্মীদের মারা হচ্ছে, বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, আগুন জ্বালানো হচ্ছে, সারা বাংলায় অশান্তি। তার প্রতিবাদে আমি আর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যাব না। বুধবারই পুলিশ প্রশাসনে বেশ কিছু রদবদল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের সময় নির্বাচন কমিশন রাজ্য পুলিশের ডিজি পদ থেকে বীরেন্দ্রকে সরিয়ে সেই পদে বসিয়েছিল নীরজ নয়ন পাণ্ডেকে। এদিন ডিজিপি পদে ফিরিয়ে আনা হয়েছে বীরেন্দ্রকে। এডিজি আইন শৃঙ্খলার পদ থেকে জাভেদ শামীমকে সরিয়ে নির্বাচন কমিশন সেখানে বসিয়েছিল জগমোহনকে। সেই পদে জাভেদ শামীমকে ফিরিয়ে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা সামনে আসছে বিভিন্ন জেলা থেকে। আলিপুরদুয়ার শহর লাগোয়া মথুরা গ্রামে তৃণমূলের বুথ সভাপতিকে খুনের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের নেতা ছিল,
ভোটে জিতেছে, পিছন থেকে নাকি কুড়াল দিয়ে আঘাত করছে। ওদের যে যারা এরকম করছে তাদের যেন ফাঁসি হয়। এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড বিগত দিনে হয়নি। যা শুরু করলো বিজেপি, এটার জন্য বিজেপিকে পে করতে হবে। যদিও বিজেপির দাবি এই ঘটনায় তাদের দলে কেউ জড়িত নয়। আলিপুরদুয়ার হারার পরে তৃণমূল কংগ্রেসের যে নিজেদের মধ্যে যে কোন্দল আছে সেটা সার্বজনিক হয়ে গেছে। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের পরিণাম আছে। পুলিশ তদন্ত করুক, ভালোভাবে সব বেরিয়ে চলে আসবে। অন্যদিকে বাঁকুড়ার ওন্দায় বিজেপি কর্মীদের উপরে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর জখম 2 মহিলা সহ 4 বিজেপি কর্মী বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। ওরা জমায়েত করে আমরা বাড়ি ফিরছিলাম, এসে দুমদাম করে ঠেঙাতে শুরু করলো। আমার মাথায় এখানে চোট মারলো, এনার হাতে মারিতে, মাথায় মারিতে, এইখানে মারিছে। বড়খোলা গ্রামে একটা রাজনৈতিক সংঘর্ষ হয়েছে। বিজেপি তারা এখন এই রাজনৈতিক সংঘর্ষকে তৃণমূলের উপর চাপানোর একটা চেষ্টা করছে। কোচবিহারের চিলাখানায় মঙ্গলবার রাতে তৃণমূল কর্মীর হাত পা বেঁধে বেধড়ক মারধর করে রাস্তায় ফেলে রেখে যায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। চিলাখানা বাজারে গতকাল রাত্রেবেলা বিজেপির কিছু হারমাত চারদিক থেকে এসে তারা জড়ো হয়ে ত্রাস চালাতে থাকে। তারপরেই শাইনুর রহমান নামে 30 বছরের এক তৃণমূল কংগ্রেস কর্মী তাকে নৃশংসভাবে হত্যা করে। যদিও বিজেপির দাবি এই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, উল্টে তাদের কর্মীদের বাড়ি ভাঙচুর করে গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। মুড়ি মুরকির মতন বোমা পড়ছে, আগ্নেয়াস্ত্র নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তৃণমূলী হারমাদরা। এই মুড়ি মুরকির মতন যে বোমা পড়ছে, এই বোমাতে তো তারা সবাই যে এক্সপার্ট তা তো না। কিছু আনকোরা লোকও আছে, তাদের নিজেদের বোমা নিজেদের মধ্যে ফেটে একজন আহত হয়েছেন, সে হয়তো মারা গিয়েও থাকতে পারে। কুচবিহার জেলার আইন কাঠামো ভেঙে পড়েছে। ভোট পর্ব মিটে যাওয়ার পরেও অশান্তি থামছে না পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। রাজ্যের শাসক শিবিরের অভিযোগ, গোকুলনগর, মহেশপুর সহ একাধিক এলাকায় তৃণমূল কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছেন। বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ফল ঘোষণার পর থেকে সারা নন্দীগ্রামে আবার নতুন করে হাঙ্গামা এটা শুভেন্দুবাবু শুরু করেছে। যেখানে সেখানে বিজেপির কর্মীদের ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট, তৃণমূলের দুষ্কৃতকারীরা তাদের সেই পূর্ব নির্ধারিত খেলা শুরু করে দিয়েছে। বুধবার 7 সকালে বিজেপির মহিলা মোর্চার বিক্ষোভে তুমুল উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুরের খেজুরির বারাতলা এলাকায়। গেরুয়া শিবিরের অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে তাদের মহিলা মোর্চার এক কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিষ খাইয়ে খুনেরও চেষ্টা করা হয়। প্রতিবাদে বুধবার সকালে খেজুরি হেড়িয়া রাজ্য সড়ক অবরোধ করেন বিজেপির মহিলা মোর্চার কর্মীরা। পুলিশ অবরোধ তুলতে এলে পুলিশকে ঘিরে শুরু হয়ে যায় বিক্ষোভ। অসহায় মহিলাকে ধর্ষণ করে মেরে ফেলার চেষ্টা করেছে তৃণমূলের হারমাত, সাধারণ বিজেপি কার্যকর্তা সমর্থকদের উপর অত্যাচার করছে। ওই মহিলা হাসপাতালে বলছে যে না, তাকে রেপ করা হয়নি এবং তাকে কোনো বিষ দেওয়া হয়নি, সে নিজের গায়ে বিষ নিয়েছে এবং এটা বিজেপি তাকে সাজিয়েছে এবং এরকম করে একটি মিথ্যা অপপ্রচার দিয়ে খেজুরির দুর্নাম করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথের অনুষ্ঠানে না থেকে প্রতিবাদ কর্মসূচি নিল বিজেপি। এদিন হেস্টিংসে বিজেপির পার্টি অফিসে জয়ী প্রার্থীদের শপথ বাক্য পাঠ করান দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। অন্যদিকে মুরলীধর সেন লেনে রাজ্য দফতরের সামনে ধর্নায় বসেন বিজেপির নেতা কর্মীরা। जो कुछ भी बंगाल में हो रहा है वो मुझे तो निश्चित रूप से जो तस्वीरें मैंने विभाजन के समय देखी थी वह तस्वीरें ताजा होती हुई दिख रही और यहां पर जिनको रक्षा करनी चाहिए थी वही इस हिंसा के तांडव के जिम्मेवार लोग, और ऐसे लोग शपथ ले, प्रजातंत्र में सबको शपथ लेने का अधिकार है, लेकिन ऐसे समय में हम भी शपथ लेते हैं कि राजनीतिक हिंसा बंगाल की धरती से नष्टो नाबूद करेंगे, प्रजातंत्र की करेंगे। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন শক্ত হাতে আমি আইন শৃঙ্খলা রক্ষা করব, যা তিনি এতদিন রক্ষা করে এসছেন। যারা বিক্ষিপ্তভাবে বাংলাকে অশান্ত করতে চাইছে তাদেরকেও কঠোরভাবে দমন করা হবে। বিজেপির অবস্থানে হাজির ছিলেন ঘর ছাড়া বেশ কয়েকজন বিজেপি কর্মী। ভোট পরবর্তী অশান্তি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপ দাবি করেন শুভেন্দু অধিকারী সহ বেশ কয়েকজন বিধায়ক। মাননীয় মোদীজি, আপনাকে দেখেই লোক বেরিয়েছে, আপনাকে দেখেই লোক ভোট দিয়েছে, আপনাকে বাঁচাতে হবে।
বুধবার শ্যামনগরে আক্রান্ত দলীয় নেতার বাড়িতে যান জেপি নাড্ডা, পরিবারের সঙ্গে কথা বলেন। चुनाव के पहले भी मैंने कहा तानाशाही, तुष्टीकरण, तोलाबाजी, और यही आज जैसे ही उनको सत्ता मिलने की नौबत आई, उससे पहले शाम ढलते ढलते ये घटना घट गई है। ये बताता है ममता जी के पार्टी का चरित्र और प्रजातांत्रिक तरीके से इस राजनीतिक हिंसा को नस्तो नाबूद करने के लिए हम कृत संकल्प। মিথ্যে অভিযোগ, এখানে তৃণমূলের কোনো ব্যাপার নেই। আমাদের নেতারা, আমাদের এই এলাকার যারা জনপ্রতিনিধি, তারা কাউন্টিংয়ে ব্যস্ত ছিল। আমরা কিভাবে কাউন্টিং করব, তার ভেতরে তার ব্যক্তিগত কার কোথায় কি যোগাযোগ, কি খাড়াখাড়ি, সেটা আমরা জানা নেই। মৃত্যু দুঃখের আমরা মনে করি, কিন্তু তৃণমূলের সাথে যুক্ত না। এর মধ্যেই রাজ্য রাজনীতিতে সাড়া ফেলেছে আরেকটি ভাইরাল অডিও ক্লিপ। ভোটের মধ্যে একাধিক অডিও টেপ ফাঁস তোলপাড় ফেলে দিয়েছে। এবার ভোটের ফল বেরোনোর পর সামনে এলো আরও এক চাঞ্চল্যকর অডিও টেপ। নন্দীগ্রামে বিজেপি নেতা প্রলয় পাল, যার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথোপকথনের অডিও ক্লিপ ফাঁস হওয়ার পর বিজেপি তেড়ে ফুঁড়ে উঠেছিল, সেই শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতার সঙ্গে আর এক বিজেপি নেতার টেলিফোনিক কথোপকথনই এখন ভাইরাল। আর বিজেপি তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি প্রলয় পালের দাবি, তার সঙ্গে এই অডিও টেপে যার কণ্ঠস্বর শোনা যাচ্ছেন তিনি আর কেউ নন, খোদ শুভেন্দু অধিকারী। কি রয়েছে ভাইরাল হওয়া এই অডিও ক্লিপে? এখানে দুই বিজেপি নেতাকে নন্দীগ্রামে হিন্দু মুসলিম এলাকায় কিভাবে ভোট পড়েছে তা নিয়ে কথা বলতে শোনা যাচ্ছে। আর হিন্দুরা একটু বুঝুক। হ্যাঁ, হিন্দুদের একটু বোঝার দরকার। হ্যাঁ, শুভেন্দু 400, মমতা 300, আর মুসলমান পাড়ায় 700-তে 700 মমতা। মুসলমান বুথগুলো দেখেছেন তো? হ্যাঁ, দেখেছি। 5টা, 10টা, 12টা, 15টা। কিন্তু ওই কেন্দ্রেমারি ভালো করেছে দেখলাম। যেগুলা হিন্দুগুলা ছিল, এক কোট্টর ছিল কেন্দ্রেমারি, কিন্তু ওরা তো থাকতেই পারছে না এলাকায়। হ্যাঁ, কেন্দ্রেমারির হিন্দুগুলা মোটামুটি ভোট দিয়েছে সব, আমাদের দেখলাম যেটা দিল। কেন্দ্রেমারি তো 5000 লিড হয়েছে। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে বহু হিন্দু ভোটও যাওয়ায় খুশি নন বিজেপি নেতারা। নন্দীগ্রামে ভোটের আগে থেকেই অবশ্য নাম না করে হিন্দু মুসলিম মেরুকরণের প্রসঙ্গ বারবার উঠছিল। বেগমকে ভোট দিলে মিনি পাকিস্তান হবে। বেগম সুফিয়ান ছাড়া কাউকে চিনে না, রুকুন উদ্দিন ছাড়া কাউকে চিনে না। এর পাশাপাশি দুই বিজেপি নেতার অডিও ক্লিপে আরো বহু কথা বলতে শোনা গেছে। প্রলয় পাল বলছিলাম। হ্যাঁ, ফোন করছিলেন? হ্যাঁ, ফোন করছিলাম বলতে তো চতুর্দিকে গন্ডগোল, মারামারি, বাড়িঘর ভাঙচুর করছে। না, আপনাকে বলি, আমাদের যেটা, এটা তো স্বাভাবিক, ওরা করবে, মানে ভোটের সময় করেছে। আমার সার্টিফিকেট দিতে গেছি কালকে, গাড়ি ফাড়ি ভেঙে মাথা তো শেষ করে দিত আমার। দেখেছি, আমি নিজে আক্রান্ত, যেখানে পুলিশ দর্শক। এখন পুলিশ দেখে নিয়েছে, রাজ্য সরকার তাদের আর ছটিয়ে লাভ কি? ভোটের সময় করতে দেয় না। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, যেখানে ফুল আমাদের হিন্দু এলাকা, সেখানে সবাইকে শক্ত থাকা, বাইক থেকে এলে। আমি দাদা বলেছি যেটা, যে ভোটের আগে যেভাবে প্রত্যেকটা পরিবার পুরুষ মহিলা একসাথে থাকতাম। দ্বিতীয় হচ্ছে যেখানে মিশ্র এলাকা, যাহা আহত হয়েছে রাজা নয়নকে অ্যাক্টিভ করে দিয়েছি, চিকিৎসার দায়িত্ব আমার। তৃতীয় হচ্ছে যাদের ঘরবাড়ি লুট ভাঙচুর করেছে কাল রাত্রি থেকে আজ সকাল অবধি, সেখানে আপনার ক্ষয়ক্ষতির তালিকা স্থানীয় নেতৃত্ব, মন্ডল সভাপতি বা কেউ কোনো নেতৃত্ব তৈরি করে রাখুক, আমরা তাদেরকে কম্পেনসেট করব। বিষয়টা আমাদের ওই নেতাগুলা তো ফোন সব সুইচ অফ করে দিচ্ছে। না, তারা তো ঘুরে ফিরেছে না কাউন্টিং থেকে, তাদের তো পুলিশ দিয়ে বের করতে হয়েছে। একটু আগে ফিরেছে, 9টার সময় ফিরেছে। ঠিক আছে, এবারে মোটামুটি দেখছি ফোর্থ হয়েছে। আপনাকে বলছি না, পুলিশ সকালে মুভ করেনি, আমি হাত লাগানোর পরে, আমি আপনাদের কারো ফোন না ধরে এসপি ডিআইজি সব নড়িয়ে এই 11টার পর থেকে পুলিশ মুভমেন্ট করছে, খবর নেন। আর ফোর্থ হচ্ছে যেটা করা, আমাদের ইম্পর্টেন্ট ছেলে, ভাইটাল ছেলে, তাদেরকে গোকুলনগর, সোনাচূড়া বা এইদিকে বয়াল টয়ালে যেখানে হিন্দু বেল্ট আছে, আপনি বলুন পবিত্রকে, বটকে আর ওদিকে জয়দেবকে সেফ জায়গা তৈরি করে কিছু, যারা বা আপনি এদিকে বিরুলিয়ার দিকেও একটা করতে পারেন কোথাও আমাদের সেফ জোনে, যেখানে তাদেরকে থাকা খাওয়ার 2-4 দিনের ব্যবস্থা করা। এইগুলো করুন, সবার ফোন ধরুন। না, আমি সবার ফোন ধরছি, সবার ফোন ধরুন, সবার উত্তর দেন। আমরা আজকের দিনটা বাদ দেন, আমিও তো নিজে 3টের সময় এসেছি। না, এখন আপনার আজকের দিনটা বাদ দেন, আমরা কালকে কোথাও বসবো,
বসে এখন তো একটু উত্তেজনা তারা করবে, তা কালকে আমরা বসবো, আস্তে 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 ধীরে ধীরে করে দেবো। আচ্ছা ঠিক আছে। এই অডিও ক্লিপেই যেখানে বিজেপি রাজনৈতিক শক্তি কম, সেখানে আক্রান্তদের কাছে নেতৃত্বকে না যাওয়ার জন্য প্রলয় পালকে পরামর্শ দিতে শোনা যাচ্ছে ওই দ্বিতীয় কণ্ঠস্বরকে, যাকে শুভেন্দু অধিকারী বলে দাবি করেছেন খোদ প্রলয় পালই। আর যেখানে মিশ্র এলাকা শক্তি কম, সেখানে হট করে নেতৃত্ব চলে যাওয়ার দরকার নেই, না মার খেয়ে যাবে। বলে শুভেন্দু অধিকারীকে যদি গাড়ি ভাঙে, মানে আমার মাথায় ঢিল ছুটছিল, বুলেট প্রুফ গাড়ি ছিল বলে বেঁচে গেছি, নিলে হসপিটালে যেতে হতো। সেক্ষেত্রে আপনাদের তো পুঁতে দিবে গেলে। না না, আমাকে তো রাখবে না, জানতে পেলে না ঠিক আছে, আপনি আর হিন্দু বেল্টে আমাদের লোকদের শক্ত থাকতে বলুন। আর আমি এসব অনেক দেখেছি, আমরা ঘুরিয়ে নেবো জায়গা, অসুবিধা নেই। ঠিক আছে দাদা, এই জায়গা ঘুরিয়ে নেবো। ভাইরাল এই অডিও ক্লিপে তার পাশাপাশি দ্বিতীয় কণ্ঠস্বরটি যে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর, তা স্বীকার করে নিয়েছেন তমলুকের বিজেপি নেতা প্রলয় পাল। কিন্তু এই নিয়ে প্রশ্ন এড়িয়ে গিয়েছেন অধিকারী বাড়ির মেজ ছেলে। অপর প্রান্তে আমার বিধায়ক সাহেব শুভেন্দুবাবু ছিলেন না। আমার তো অটো রেকর্ডিং হয়ে যায়, সম্ভবত আমার মোবাইলটা হ্যাক করা হয়েছে, কারণ হ্যাক করে এটা ছড়িয়ে দেওয়া হয়েছে, যদিও ওই রেকর্ডিংয়ে কিছু নেই। একজন যোগ্য নেতৃত্ব হিসাবে শুভেন্দুবাবু যা কথা বলেছে, এই কথোপকথনটুকু আছে মাত্র। প্রলয় পালের সঙ্গে একটা অডিও ভাইরাল হয়েছে, সেটা কি আপনার আদৌ? শুভেন্দুদা তারা কিন্তু ধর্নায় বসেছেন। এই অডিও ক্লিপ সামনে আসার পরেই বিজেপিকে আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল। শুভেন্দুর সঙ্গে প্রলয়ের যে কথাবার্তা, যেটা লিক হয়েছে, ফাঁস হয়েছে, তাতে যে বলা হয়েছে যে 5,000, ও তো বলছে 5,000, কত হাজার ভোট, তার মানে কেন্দ্রীয় বাহিনীকে সেইভাবেই বোধহয় ব্রিফ করেছিল স্বরাষ্ট্র মন্ত্রক কেন্দ্রের, ইসিকেও সেভাবেই ব্রিফ করা ছিল পিএমও থেকে, এবং তারা কি করেনি, এবং আদার এজেন্সি দিয়ে নির্বাচনের আগে যেভাবে ঝাঁপিয়ে পড়ল সবকটা এজেন্সি, ইসি, তারপরে যে অর্থ ব্যয় হলো, যে কথাটা এই তথাগত রায়ও বলছে, যে অর্থ খরচা করলো, বাংলার ইতিহাসে কখনো এত অর্থ, কাঁচা টাকার খেলা কখনো কোনো নির্বাচনে হয়েছে বলে আমার জানা নেই। আমি একজন দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী। যদিও এই অডিও ক্লিপ দিয়ে প্রশ্ন এড়িয়ে গিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। সেটা তো উনি বলতে পারেন, যার আমি শুনিয়ে নি অডিও কি আছে, যিনি বলেছেন তাকে জিজ্ঞেস করুন, আমি জানি না। প্রথম দফার ভোটের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি নেতা প্রলয় পালের ফোনে কথোপকথনের একটি অডিও ক্লিপ সামনে এনেছিল বিজেপি, যা নিয়ে তৃণমূল বিজেপি বাকযুদ্ধ তুঙ্গে ওঠে। অনেকে এই প্রশ্ন করতে পারেন যে প্রলয় পাল কেন ফোনটা রেকর্ড করলেন, মুখ্যমন্ত্রী তাকে ব্যক্তিগতভাবে ফোন করেছেন, তার অনুমতি না নিয়ে, বা নিয়েছেন কিনা আপনি বলতে পারবেন, তার অনুমতি না নিয়ে আপনি ফোনটা কেন রেকর্ড করলেন? এটা তো সম্পূর্ণ অনৈতিক বলে কেউ বলতে পারেন। দেখুন, আমার নিরাপত্তা, আমার অনেক কিছু বিষয় থাকে, আমরা রাজনীতি করি, অনেক কিছু বিষয় থাকে। কখনো কখনো আমার নিজের কার্যকর্তাদের সঙ্গে কথা বললে কখনো কখনো ডকুমেন্টস হিসাবে রাখতে হয়, রেকর্ডিং আমি করি। সব কলে রেকর্ডিং করি না, যেটা মনে করি সেটা করি। আমার মনে হয়েছিল এটা রেকর্ডিং করা দরকার আছে, আমি করেছি, এবং যেটা বলেছি মুখ্যমন্ত্রীকে সরাসরি বলেছি। এখানে কোনো ছলচাতুরি নেই, এখানে কোনো ভনিতা নেই, সরাসরি বলেছি যে না, আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমরা যে দল করি, যখন যে দলটা করি মন দিয়ে করি, আর দল থেকে কোনো কিছু নিই না। কেউ আমাদের পরিবারের দিকে আঙুল তোলার ক্ষমতা পায় না, স্পর্ধাও দেখায় না। না শুভেন্দু বাবু যখন তৃণমূলে ছিল উনি দেখিয়েছেন, না কেউ দেখেছেন, না সিপিএম এ যখন দাপট ছিল তখনও আমার পরিবারের দিকে আঙুল তুলেছে। আর বাবা তো 40 বছরের রাজনীতি করেছে, পঞ্চায়েত মেম্বার থেকে আরম্ভ করে, বিরোধী দলনেতা থেকে আরম্ভ করে প্রধান ছিল। আমার বক্তব্য, একজন পুরনো তৃণমূল কর্মীকে যদি ফোন করে বলে থাকেন যে তোমার সাথে কোনো অন্যায় হলে, কোনো রকম সমস্যা হলে আমরা দেখবো, সেটা অন্যরকম ব্যাপার ছিল, আজকে তুমি ফিরে এসো, যদি বা তুমি আমাদের সঙ্গে থাকো, এটা অন্যায় কোথায়? যদি বলে থাকে তুমি এর মধ্যে অনলাইনটা কি দেখছো? পশ্চিমবাংলায় কেন সিগন্যাল অ্যাপটা ডাউনলোড হচ্ছে, কেন সিগন্যাল অ্যাপে কথা বলতে হয়? যে কোনো রাজনৈতিক নেতারা আমাদের ফোন করেন তখন হোয়াটসঅ্যাপ কলে ফোন করেন কেন? তার কারণটা হলো যে এখানে ফোন ট্যাপ হয়, এটা একদম পরিষ্কার। যে কোনো সাংবাদিক আমাদের ফোন করেন সেটা হলো হোয়াটসঅ্যাপ কলে করেন, নাহলে সিগন্যালে করেন। তৃণমূলের নেতারাও আমাদের যে ফোন করেন সেটাও হোয়াটসঅ্যাপ কলে করেন। কেন? তার কারণ হলো যে এখানে ফোন ট্যাপ হয়, এটা বাস্তব, নাহলে কেন করবে? আমরা তো একসময় করিনি কোনো দিন।
দেখুন।